দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম ঠিক কতটা দুর্বল আপনি এটা কল্পনা করতে পারবেন না। আমি ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে অর্থাৎ সবচেয়ে লোয়ার টায়ার অর্থাৎ ইনভেস্টিগেশন অ্যান্ড লোয়ার জুডিশিয়ারি বা কোর্টে দীর্ঘদিন কাজ করেছি একজন সাংবাদিক হিসেবে, কথিত অনুসন্ধানী সাংবাদিক হিসেবে, এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো মামলা আমি ট্রায়াল কোর্টে শেষ করেছি। আমি গত 2-1 দিন আগে কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার সঙ্গে, তার ইন্টারভিউ নিচ্ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে সবচাইতে অর্থাৎ প্রেসিং নিড কি? উনি আমাকে খুব স্বাভাবিকভাবে তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বললেন, ইটস এ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইনসাফ। উনি ওনার মতো করে ব্যাখ্যা করলেন। আমি যে শব্দটি পেয়েছি, আমার কাছে ইনসাফ মনে হয়। ইনসাফের যে আকুতি বাংলাদেশে দীর্ঘ বছর ধরে মানুষের কাছে এসেছে, সেটা দুমড়ে মুচড়ে খেয়ে শেখ হাসিনার সরকার ভেঙে দিয়ে গেছে। এখন এই যে সরকার বর্তমানে আছে, এটাকে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সময়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিচার হচ্ছে। তার একটি হচ্ছে জুলাইয়ের সময়ে যে ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের কিভাবে তাদের যারা হত্যা করেছে বা তাদের হত্যা ক্ষেত্রে অর্ডার দিয়েছেন তাদের একটা বিচার হচ্ছে। এই বিচারটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিচারটির সঙ্গে ভবিষ্যতের রাজনীতি, এই বিচারটির সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে থাকবে কি থাকবে না, এরকম অনেক কিছু জড়িত। এই বিচারে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে গতকাল, অর্থাৎ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, পতিত সরকারের প্রধানমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি তৎকালীন সময়ের চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের 3 জনের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আগে থেকেই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা কথাবার্তা চলছিল, উনি রাজসাক্ষী হয়েছেন। তো রাজসাক্ষী হয়ে উনি, আমি ধারণা করছি যে উনি সেই সমস্ত কথা বলবেন যে কথাগুলো বলে বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়াতে উনি হয়তোবা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন। আমি বলেছিলাম যে আমি নিজে অনেকগুলো বিচার কাভার করেছি। আমি যদি আপনাকে বলি যে আমি বিডিআর মিউটিনি কাভার করেছি, বিডিআর হত্যাকাণ্ড কাভার করেছি, এবং এটা এরকম কাভার না যে হঠাৎ করে গিয়ে প্যারাসুট রিপোর্টিংয়ের মতো একদিন কাভার করে আসলাম। আমি দিনের পর দিন, বছরের পর বছর এগুলো কাভার করেছি, এবং কোর্টে হয়তো 2-1 জন সাংবাদিক থাকতো, তাদের ভেতরে আমি একজন। আমি 21শে আগস্ট গ্রেনেড এবং হত্যা মামলা কাভার করেছি। আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তার ভিতরে যে দুর্নীতির অভিযোগ ছিল, সেই মামলাটি কাভার করেছি, এবং কাভার করতে গিয়ে আমাকে দীর্ঘ সময় কোর্টে থাকতে হয়েছে। সেই জন্যে আমাকে যখন কেউ বলে যে ভাই আপনার তো কোনো ভালো রিপোর্ট নেই, আপনি ভালো রিপোর্টার হয়ে ওঠেননি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আমি তো কোর্টের বারান্দায় থেকেছি, কোর্টরুমে থেকেছি। সো আমি সবাইকে বলি যে ভাই আমি 2য় বা 3য় শ্রেণীর রিপোর্টার, ফলে আপনাদের মতো ওই উচ্চমানের রিপোর্টার হয়ে ওঠার সুযোগ বা সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। কারণ আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের যে প্রধানতম সমস্যা ন্যায় বা ইনসাফের, সেখানে আমি যদি ফোকাস করতে পারি এবং সেটা যদি যুক্তিসঙ্গত, যৌক্তিক, মানবাধিকার সমুন্নত রেখে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে এটা করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। যদিও আমি সামনের দিনগুলোতে খুব যে আশাবাদী সেটা নয়, তারপরেও আমার কাছে মনে হয়েছে একজন নিরপেক্ষ অনলুকার হিসাবে যদি আপনি বলেন, তাহলে আমার কাছে বারবার মনে হতো যে এই বিচারিক প্রক্রিয়াটা দেখে আমার অভিজ্ঞতাকে কাজে লাগানো।
আমার এই অভিজ্ঞতা থেকে আমার কাছে এই ঘটনাটি বিশেষ করে সাবেক আইজিপির রাজসাক্ষী হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই কিছু বলার চেষ্টা করছি আজকের এই এপিসোডে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আমি সর্বশেষ প্রশ্ন করেছি 21শে জুলাই। ওনার সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়েছিল সম্ভবত 3 আগস্ট, যেদিন নাহিদ এবং আসিফ এরা শহীদ মিনারে ওনাদের প্রোগ্রাম করলেন এবং প্রোগ্রাম 3 আগস্ট সম্ভবত আমার লাস্ট দেখা হয়েছিল। 3 আগস্ট দেখা হওয়ার কারণ হচ্ছে যে 3 আগস্টে উনি করেছেন। 3 আগস্টে নাহিদ আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় প্রোগ্রাম করে, ছাত্রদের ওই প্রোগ্রামটা অধিকাংশই ছিল সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা, সেখানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল। সেই প্রোগ্রামটা আমি কভার করার পরে আমি সচিবালয়ে যাই। সচিবালয়তে তখন খুবই একটা অস্থিরতা কাজ করছে এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাহিনী প্রধানদের সঙ্গে কোর কমিটির মিটিং হয়। সেই মিটিংটি শেষে আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করি এবং প্রশ্ন করার পরে উনি বলেন যে আমি প্রশ্ন করেছিলাম যে শিশুদেরকে কারা মারছে এবং শিশুদেরকে যে এতগুলো মারা হয়েছে এই তদন্তর ব্যাপারটা কী হয়েছে, এই যে প্রশ্নগুলো করছিলেন। তারপরে উনি এক পর্যায়ে প্রোগ্রাম থেকে উনি চলে যান। যাকে আমার সঙ্গে লাস্ট একরকম কি বলতে পারেন, এক ধরনের ইমোশনাল ব্রেকডাউন হয় আমার 21শে জুলাই। বিকজ আমি 17 তারিখে পুলিশের যে ছাত্রদের উপরে নৃশংসতা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আজকের যেই হাসনাত, নাহিদেরা সবাই অধিকাংশটা সেখানে ছিলেন এবং তখন তাদের উপরে যখন পুলিশি নির্যাতন শুরু হয় এবং তাদেরকে মল চত্বরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তার যে মিছিল করার চেষ্টা করছিল তখন এই কাজগুলো হয়। তো তারপর ওইখানে আমরা টিএসসিতে ছিলাম এবং সেখানে খুব কাছ থেকে দেখেছি নিজে টেয়ার শেল বা মানে ওই ভায়োলেন্সের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তো তখন থেকে দেখেছি। তারপরে 18 তারিখে যেহেতু আমি গুলিবিদ্ধ হই এবং মিরপুরে থেকে 19 তারিখটা দেখেছি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আর 19 তারিখের রাত্রেবেলায় যতটুকু আমার মনে আছে যে রাস্তাঘাট সব রক্তাক্ত ছিল। তো আমি কিছু আইজিপি প্রেস কনফারেন্সে করেন, তিনি তার মতামত তুলে ধরার চেষ্টা করছিলেন। সেখানে গিয়ে আমি প্রশ্ন করি যে আপনি প্রশ্ন কি করেছিলেন সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আসবে এবং এই যারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, এই দেশকে যারা পিছিয়ে দিতে চায়, এই দেশের মধ্যে ধ্বংসাত্মক কার্যকলাপ করে এদেশের মানুষকে যারা আবারও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে এই দেশবাসীকে সজাগ থাকার জন্য বিনীত আহ্বান জানিয়ে এবং তাদের যারা এই বিশৃঙ্খল সৃষ্টিকারী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়ে তাদের পরিচয় গোপন রাখার শর্তে এবং তাদেরকে প্রত্যেকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় আইজিপি, আমরা এখন পর্যন্ত বাংলাদেশে কতজন গত 4 দিনে মারা গেছে সেই তথ্যটা জানতে চাই। এর ভিতরে পুলিশের গুলিতে কতজন মারা গিয়েছে সেটা জানতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে আপনার কি যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে গুলি করার অনুমতি দিয়েছিলেন কিনা। আমরা দেখতে পেয়েছি পুলিশের সাথে দাঁড়িয়ে যুবলীগ, ছাত্রলীগ এবং এমপিরা দাঁড়িয়ে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে। এটা কি আপনার আইন কভার করে কিনা এবং আপনি কি দিয়েছেন কিনা? বিষয় পুলিশ করে নাই, আপনারা দেখেন, আমাদের কাছে প্রমাণ আছে মাননীয় আইজিপি, প্রমাণ থাকলে আপনারা দেখেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই নামগুলো বলতে চাই। আপনারা যে ব্যবস্থা আমরা যারা করেছে, যে কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিটিভি কে ভেঙেছে আপনারা দেখেছেন, আপনারা মেট্রো রেল কে ভেঙেছে আপনারা দেখেছেন, পুলিশের স্থাপনা কে ভেঙেছে দেখেছেন, পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে কে করেছে দেখেছেন। কতজন মারা গিয়েছে মাননীয় আইজিপি, কতজন মারা গিয়েছে? যাত্রাবাড়ির মতো জায়গায় দীর্ঘ সময় ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা দেখলাম যে যারা ওখানে, আপনারা জানেন যে আমরা রক্তপাতেরই শান্তিপূর্ণ পায়ে ন্যূনতম বল প্রয়োগ করে আমরা সবসময় চেয়েছি যে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং মধ্যে আমরা আন্দোলনকারীদের হামলা শিকার হয়েছি, পুলিশের হামলারও শিকার হয়েছি এবং যে মেহেদি মারা গিয়েছে ঢাকা টাইমসে, সে স্পষ্ট পুলিশের গুলিতে মারা গিয়েছে। পুলিশ
কখনোই সাংবাদিককে প্রতিপক্ষ মনে করে না। আমরা সবসময় মনে করি সাংবাদিকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দের কাছ থেকে আমরা আমাদের মূল্যবান তথ্য পেয়ে থাকি এবং এই তথ্য আমাদেরকে দায়িত্ব পালনে অনেক সহযোগিতা করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ কখনই আমাদের প্রতিপক্ষ না। আমরা সবসময় আপনাদেরকে সহায়ক শক্তি হিসেবে মনে করি এবং আপনারা আমাদেরকে সহায়তা করেন, অতীত করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে করবেন এবং আপনাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। জয়েন্ট কমিশনার মেহেদী নিজে বোম মারছেন। আমাকে প্রশ্ন করতে থামিয়ে দেওয়া হয় এক পর্যায়ে। তো এরপরে আসলে মানে কি হয়, মামুন সাহেব যেটা করেছিলেন যে উনি ওনার সিপাহ সালার, বেসিক্যালি উনি একটা কাঠের পুতুল হয়েছিলেন। কারণ উনি যখন সর্বশেষ ওনার এক্সটেনশন উনি পাচ্ছিলেন, আমি এটার খুবই বিরোধী ছিলাম। কারণ আমি বুঝছিলাম যে ওনাকে সামনে রেখে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং ওনার সবচেয়ে বড় সংকট ছিল যে উনি ওনার সিদ্ধান্ত ডিসিশন মেকিং প্রসেসটা ছিল খুব ফ্রেসাইল। এটা অনেকটা আমাদের ছাত্র নেতা থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলমের মতো, মানে ডিসিশন নিতে উনি খুবই কাঁচা। তো চৌধুরী আবদুল্লাহ মামুনি খুবই ডিসিশন নিতে উনি খুবই কাঁচা ছিলেন। তো ওনাকে আসলে চালাচ্ছিল 3-4 জন কর্মকর্তা। তাদের পরামর্শ তারা যেভাবে বলছেন, এমনকি এমনও পরিস্থিতি হয়েছে যে তাকে ফোন করলে অন্য কর্মকর্তা, যেই কর্মকর্তা ওনাকে চালাচ্ছেন তারা ধরতো। এবং এটা কিন্তু খুবই গুটি কয়েক অফিসার, পুরা পুলিশকে, বাংলাদেশ পুলিশকে বিশেষ করে ওনাদের কনসেন্ট্রেশন ছিল ঢাকাটা ঠেকানোর জন্য। যাক, ওই কর্মকর্তারা কিন্তু সবাই মোটামুটি পালিয়ে গেছেন। 5 তারিখে যখন পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর হয়ে উঠল, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন তিনি সহ আরও কয়েকজন ঢাকার বঙ্গবাজারস্থ যে পুলিশ হেডকোয়ার্টারটি আছে সেই পুলিশ হেডকোয়ার্টারের সামনে উপর থেকে হেলিকপ্টারে করে ওনারা ক্যান্টনমেন্টে চলে গেলেন। ক্যান্টনমেন্টে যাওয়ার পরে উনি ওইখানেই ছিলেন এবং পরবর্তীতে ওনার সাথে যারা ছিলেন তারা সবাই মোটামুটি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, পালিয়ে না দেশ ছেড়ে চলে যেতে সক্ষম হয়েছেন, কারণ 3-4 দিন বাংলাদেশের সরকারই ছিল না। তো এই সময় ওনাকেও বলা হয়েছিল, যতটুকু আমি জানতে পেরেছি ওনাকেও বলা হয়েছে উনি চলে যেতে পারেন। উনি যাননি। উনি, আমার সোর্স আমাকে যতটুকু নিশ্চিত করেছে, উনি বলেছেন যে আমি বিচার ফেস করব। আসলে উনি যে এটা করবেন, ওনার যে এরকম সিচুয়েশন হবে, এটা কিন্তু আমি 21 তারিখে খুব ভালো করে বুঝতে পারছিলাম, খুবই ভালো করে। কিন্তু উনি কেন বুঝতে পারছিলেন না, কেন উনি এতটা সাহসী হয়ে এটা করছিলেন, আমি এটা বুঝতে পারছিলাম না। অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল যে 21 তারিখেও যদি উনি রেজিগনেশন দিয়ে দিতেন, 21 তারিখেও আমার ছিল যে উনি 21 তারিখে উনি যদি রেজিগনেশন দিয়ে দেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী রেজিগনেশন দিবে এবং শেখ হাসিনা সরকার বিলুপ্ত করে একটা নতুন সরকার পদ্ধতি বা হোয়াটএভার যেটা একটা পরিস্থিতি, সেটা দিকে উনি হয়তো যাবেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করবে। এবং এই কথাটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কনফারেন্স রুমে যখন সাংবাদিকদেরকে বলছিলাম, অনেক আওয়ামীপন্থী সাংবাদিক আমাদেরকে চোখ রাঙিয়ে তাকাচ্ছিলেন। হ্যাঁ, আমাকে বলে যে বিকল্প দেখান। তা আমি বললাম যে দেয়ার আর সো মেনি বিকল্পস এবং আই ক্যান শো ইউ দ্য বিকল্পস। তো যাকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মানুষটি কে যারা আইনি সহায়তা দিচ্ছেন বা পাশে দাঁড়াচ্ছেন, তারা মোটামুটিভাবে এটা নিশ্চিত। এবং আপনারা জানেন যে মানে খুব ইন্টারেস্টিং এই তথ্যটা যে শিশির মনির, জামাতের যিনি ইলেকশন করছেন সাল্লা এবং মানে সুনামগঞ্জ থেকে, একই এলাকায় কিন্তু এই যে চৌধুরী আবদুল্লাহ মামুনের বাড়ি। এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের উনি ছাত্রলীগ নেতা ছিলেন এবং পরবর্তীতে ওনার ভাইও, উনি পুলিশে জয়েন করেন, ওনার ভাই স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং উপজেলা চেয়ারম্যান। সেখান থেকেই কিন্তু মূলত তাদের একই এলাকার ছেলে এই সাল্লার নেতা শিশির মনির এবং চৌধুরী আবদুল্লাহ মামুন। তো ওনারা যেহেতু একই জায়গায়, আমি যতটুকু বুঝতে পারছি যে এই বুদ্ধিটাই যে প্লিড গিল্টি যিনি করেছেন, অর্থাৎ রাজসাক্ষী হওয়ার যে আগ্রহ তিনি প্রকাশ করছেন, এই বুদ্ধিগুলো আসলে শিশির মনিরের হয়ে থাকতে পারে। এবং শিশির মনির এই ধরনের বুদ্ধি দিবেন এবং এই যে মামলাটা যেভাবে দাঁড় করানো হচ্ছে সেইখানেও শিশির মনির কন্ট্রিবিউশন করবেন, এইটা কিন্তু খুবই পরিষ্কার। কারণ ওনার যে অভিজ্ঞতা, বাংলাদেশে এই মুহূর্তে
মুহূর্তে আইন অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী যে 2-3জন ব্যক্তি আছেন তাদের ভেতরে একজন হচ্ছে শিশির মনির, আর একজন হচ্ছেন অনেকেই জানবেন না, উনি যদিও আইন পেশাকে যতটা গুরুত্ব দেন তার থেকে অনেক বেশি গুরুত্ব দেন হচ্ছেন ওনার রাজনীতিতে, উনি হচ্ছেন আসাদুজ্জামান ফুয়াদ। ওনারা দুজন বন্ধু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের একই ফ্রেন্ড। তো ওনাদের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এই বয়সী অর্থাৎ 40 to 50 এই বয়সের মধ্যে যাদের সবচাইতে বেশি এই মুহূর্তে যারা সরকারকে বা সরকারের এই বিষয়গুলোকে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে ছাত্রদেরকে মোবিলাইজ করা বা অন্যান্য বিষয়ে সবচাইতে বেশি ইনফ্লুয়েন্স করছেন এই ভদ্রলোক দুজন। তার ভিতরে শিশির মনির, এবং ওনার বাড়ি হচ্ছে এই শালাতেই। আপনারা জানেন যে উনি প্রায় ওনার শিশির মনি যে মিডিয়া টিম আছে, আপনি ওইটা ফেসবুকে দেখলে আপনি পাবেন যে উনি শালার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারণার জন্য। সম্ভবত জামাতের থেকে উনি নমিনেশন নেবেন, জামাত থেকে না দাঁড়ালেও হয়তো উনি, যদিও এটা একটা খুবই হিন্দু অধ্যুষিত এলাকা এবং সেখানে উনি যদি মানবতার ফেরিয়ালা হন তাহলে হয়তো এখান থেকে উনি নির্বাচিত হয়ে আসতে পারেন। কিন্তু আমার কাছে মামুন সাহেবের যে কথাটা আমি আবার ফিরে আসছিলাম, যে মামুন সাহেব, আমি যখন দেখলাম যে উনি আইজিপি হওয়ার পরে আবার এক্সটেনশন নিচ্ছেন, ওনাকে আমার ভীষণ লোভাতুর একটা মানুষ মনে হয়েছিল। কারণ এতটা লোভী হয়েছিলেন, কারণ আমি চাচ্ছিলাম যে উনি আইজিপি না হয়ে যোগ্যতা দিয়ে যদি কেউ আইজিপি হতে পারেন সেই মানুষটি ছিলেন রুহুল আমিন সাহেব। রুহুল আমিন ভাই ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের, এবং ওনার ব্যাচে উনি ফার্স্ট ছিলেন পুলিশ থেকে। ওনার সাথে যে অন্যায্য করা হয়েছে আওয়ামী লীগ এটা নিজে করেছিল। ওনার বাড়ি গোপালগঞ্জ হওয়ার পরে ওনাকে তৎকালীন সরকার বিশ্বাস করেনি, তাই ওনাকে আইজিপি দেননি। এবং উনি খুবই প্রফেশনাল থাকার কারণে তৎকালীন যারা নেতৃস্থানীয় ডিসিশন মেকার ছিলেন তারা ভাবছিলেন যে উনি এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে কোনোভাবে কোনো কারণে হতে পারে, লাইক মানে আনপ্রফেশনাল। পুলিশের যে ঘুরে দাঁড়ানোর দরকার ছিল ওনার হাতেই সম্ভব ছিল তখন। যাকে আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে পুরা প্রসেসে আমার কাছে যখন উনি রাজসাক্ষী হলেন, আমার কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। এই যে এইরকম ঘটনাগুলো আমরা দেখেছি মূলত 21শে আগস্ট মামলায়। 21শে আগস্ট মামলায় আমার অভিজ্ঞতাটা খুবই করুণ, কারণ হচ্ছে যে ওইখানে আমাকে কোর্ট কাভার করতে গেলে বের করে দিচ্ছিলেন, আর চিফ প্রসিকিউটর আমাকে বের করে দিতে চান, কারণ আমার সঙ্গে তৎকালীন ডিজিএফআই যে প্রধান ছিলেন রেজাকুল হায়দার এবং আব্দুর রহিম, ওনারা আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। এই অভিযোগে আমাকে কোর্ট থেকে বের করে দেওয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানাই। আমি কোর্টকে তখন রিকোয়েস্ট করি যে হ্যাঁ, আপনি যদি আমাকে বের হতে চান মানে আদালত, আমি বের হয়ে যেতে পারি, কিন্তু আপনাকে এটা বলতে হবে এবং আমাকে একটা অর্ডার দিতে হবে। তো উনি শাহেদ নুরুদ্দিন, উনি আমাকে বলেন যে না, আপনাকে বের হতে হবে না। উনি তখন আমাকে একটা পার্টিকুলার চেয়ার দিয়ে দেন, ওই চেয়ারে আমি বসে 21শে আগস্টের ট্রায়াল ফলো করতাম। এবং সেখানে গিয়ে আমার স্মৃতিতে ভাসে যে আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে কাছ থেকে দেখা, লুৎফুজ্জামান বাবরকে দেখা, তারপরে আব্দুল হান্নান, এই মানুষগুলোকে মানে দেখা, মানে অর্থাৎ আমি এদের মুভমেন্ট, এদের কথাবার্তা, এদের পার্সোনালি ওরা কেমন, এগুলো দেখার আমার খুব আগ্রহ ছিল এবং সেগুলো দেখতাম। তো বাবর ভাইয়ের সঙ্গে লুৎফুজ্জামান বাবরের সঙ্গে তখন অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি খেয়েছি কিনা এটা উনি খোঁজ নিয়েছেন। এটা প্রায় সময় করতেন, এই কাজটি করেন। যেহেতু ইংরেজি পত্রিকায় কাজ করতাম, তো ওনারা আসলে আমি কি লিখছি ওনারা খুব একটা পোটেন ধরতেন না। যাই হোক, জানতেন যে একজন সাংবাদিক। এবং বাবুর সাহেবের সঙ্গে যখন আমার থাইল্যান্ড এয়ারপোর্টে দেখা হলো, উনি আমাকে একেবারে চিনতে পারলেন না এবং উনি মানে আমাকে দেখে আরও একটু বিব্রত হলেন। যাকে আমি ওই কথা ভুলে গেলাম। কিন্তু আমার ট্রায়ালের যে প্রসেস, এইখানে আসি। এইখানে যে এসে দেখলাম যে ডিজিএফআই কর্মকর্তারা 21শে আগস্টের আসামিদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, তারা এসে সেখানে সাক্ষী দিতে থাকলো, সরকারের সাথে আতাত করে মিথ্যা সাক্ষী দেওয়া শুরু করলো। সংকটটা কি জানেন? আপনি তো ন্যায় বিচার নিশ্চিত করতে চান, আপনি তো একটা মানে সেই বাঘ ধরার কোনো আপনি গেম খেলছেন না, বা আপনি একটা শিকারি হান্ট করার কোনো গেম করছেন না। ফলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে গিয়ে যখন প্রেশার দিয়ে কাউকে সাক্ষী বানাচ্ছেন, বা তার ফিনান্সিয়াল বেনিফিট, তার ইকোনমিক বেনিফিটের জন্য যখন সাক্ষী বানাচ্ছেন, সংকটটা হয় যে তখন জাস্টিসটা এনশিওর হয় না। আমি ভয় পাচ্ছি। যেমন ধরেন ওইখানে পুরো মামলাটা দাঁড়িয়েছিল কিসের ভিত্তিতে? যে গ্রেনেড হামলা মামলায় 164 করেছেন
এই যে মুফতি হান্নান, যদিও ওই মামলায় তার কিন্তু ফাঁসি হয় না, ফাঁসি হয়েছে সিলেটের মামলায়, নির্বাচনের আগ দিয়ে তাড়াহুড়া করে ওনার ফাঁসি দেওয়া হলো। এবং ওনার ব্যাপারে বলা হয় যে উনি পুরা ঘটনাটা বর্ণনা করে চিঠিও লিখেছিলেন, সেই চিঠিটা নাকি পাওয়া গিয়েছিল এবং তার পরপরই ওনাকে ফাঁসি কার্যকর করার জন্য তাড়াহুড়া করা হয়েছিল। এটা তখন খুব স্পেকুলেশন ছিল, যেহেতু আমি এটা এস্টাবলিশড করতে পারিনি মানে ফ্যাকচুয়ালি এবং এভিডেন্স সহকারে, এই জন্যে আমি তখন রিপোর্টটা করতে পারি নাই। যাকে মুফতি আব্দুল হান্নানের এই বয়ানের উপরে, এই 164 বয়ানের উপরে পুরা ট্রায়ালটা দাঁড়ায় এবং সেটাকে এস্টাবলিশ করা হয়। এখন দেখেন, উনি একজন আসামি, উনি এই বয়ানটা দিয়েছেন, তারপরে সেটাকে কেন্দ্র করে বাবরকে জড়ানো, সেটাকে বিএনপি নেতা তারেক রহমানকে জড়ানো, জামাত নেতাদেরকে জড়ানো, তৎকালীন এনএসআই এবং ডিজিএফআই প্রধানকে জড়ানো। আমার কাছে মনে হয়েছিল যে ধ্বংসাত্মক রাজনীতিটা তখন শুরু হলো, এইটা কিন্তু আর শেষ হবার নয়। এবং এইখানে যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল, আমি একটা জিনিস কমন পেলাম, সেটা হচ্ছে যারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এদের সবাইকে মূলত প্রসিকিউট করা। তো এইটা করতে গিয়ে কিন্তু ওনারা মানে সামওয়াট ওনারা হয়তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছেন, কিন্তু আসলে ইনজাস্টিসটা তখন রয়ে গেছে। সো ওই ইনজাস্টিস থেকে যখন আবার এখন দেখতে পাচ্ছি যে যখন উনি আইজিপি ছিলেন এবং উনি যখন একটা বয়ান দিবেন, ওই বয়ানটা উনি ইতিমধ্যে 164 করেছেন আপনারা জানেন, এবং 164 করার পরে ওইটা যখন উনি আবার এখানে এসে ওইটা হয়তো ক্রস এক্সামিন হবে ট্রায়াল প্রসেসের সময় এবং উনি ওনার বক্তব্যগুলো দিবেন, আমি একটু সন্দেহ করছি যে উনি কাকে ফাঁসিয়ে দেন, কারণ এইটা তো ভেরিফাই করার সুযোগ নাই। কারণ মুফতি হান্নানের ট্রায়ালকে যদি আপনি মুফতি হান্নানের বয়ানের উপরে দিয়ে পুরো ট্রায়ালটা করেন, উনি সত্য কথা নাও বলতে পারেন, তাই না? কারণ ওনাদের তো ইমান আকিদা লেভেল ওই সময় তাদের কী ছিল আই ডোন্ট নো। আর এই লোক তো আরও একটা অপরচুনিস্ট, লোভী। উনি যে কোন লোভে পড়ে করবেন না যে ভাই আমারে বাঁচাও, ধরেন ওনার আইনজীবী যদি পেছন থেকে শিশির মনির হয়, যে শিশির মনিরকে যদি উনি বলেন যে ভাই তোমাকে সাল্লার আওয়ামী লীগের ভোটগুলো আমি নিশ্চিত করে দিব, তুমি আমারে বাঁচাও, হ্যাঁ, তা শিশির মনির এরকম একটা বুদ্ধি টুদ্ধি দিয়ে দিলেন এবং তার পরবর্তীতে দেখা গেল উনি রাজশাহী খালাস না পাইলেন, ওনার হয়তো 2-3 বছরের জেল হইল, শেখ হাসিনার বিচার হয়ে গেল। তো আমার ভয়টা ওইখানে যে আপনি শেখ হাসিনার বিচার করবেন, ওনার অবশ্যই বিচার হওয়া দরকার, সেটা বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, হেগে হোক, ইউএসএতে হোক, বিচার হতে হবে এবং সম্ভব হলে এক্সট্রাডিশনও হতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যেন 9-6 না হয়। এইরকম 9-6 যদি হয়, এরকম সুযোগ সুবিধা এবং ট্রান্সপারেন্ট ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমের মধ্য দিয়ে যদি না হয়, ভবিষ্যতে মূলত এই যে এখন দেখতেছেন না, আপনারা বলতেছেন যে প্রথম মানে বৃহত্তর মব জাস্টিস করে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল, যেটা আমি বিশ্বাস করি যে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মব জাস্টিস করে, ওইটার রিপিটেশনটা হবে। ওইখানেই আমার ভয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দিয়ে যদি এখন আরও 10 জনকে, ওনাকে সলিটারি কনফাইনমেন্ট দিয়েছে, সেখানে প্রেশার দিয়ে তাকে বুঝিয়ে বা তাকে যদি ইনফ্লুয়েন্স করে আরও 5 জনকে সরকার ইনক্লুড করে দেয়, বলে দেয় যে হ্যাঁ ওই মিটিংয়ে অমুক বাহিনীর প্রধান এই কথা বলেছিল, উনি বলেছিলেন যে গুলি করে মেরে ফেলো, না হলে আমরা কিছুই করতে পারবো না, বা আমরা এরকম যদি মানে একটা বোগাস স্টেটমেন্ট দিয়ে দেন, হ্যাঁ, বা আপনি যদি বলেন যে ওই সময় ডিজিএফআই প্রধান বলেছিলেন যে আমরা 5000 রাউন্ড গুলি রেখেছি, হোয়াট এভার, উনি সব কিছু গল্প বলতে পারেন, তাই না? এইখানটা ভেরিফিকেশন আপনি কিভাবে করবেন? কে এসে বলবে যে ওই সময় কে ছিল? আমার কাছে মনে হয় যে এই পুরো প্রসেসটাতে যদি 100% ট্রান্সপারেন্সি না থাকে, সামান্যতম সন্দেহের অবকাশ থাকে, তবে এই বিচারটি হয়ে যাবে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্টতম বিচারের একটি। আমি চাই আমাদের বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন তাদের বিচারটাকে নিশ্চিত করতে আমরা আপনারা সবাই মিলে একটা উন্মুক্ত, ট্রান্সপারেন্ট, খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে যাক। সেই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ হয়ে উঠুক সকলের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।